ছাত্রদের প্রতিনিধি হিসেবে সরকারে যিনি উপদেষ্টা হিসেবে গেছেন আসিফ মাহমুদ সজীব, তার পিএসের বিরুদ্ধেও এই দুর্নীতির অভিযোগ এসেছে। আপনাদের কি মনে হয় যে আসলে আপনারা তো নতুন রাজনীতির কথা আপনারাই সবার আগে এনেছেন, কিন্তু আপনারা কি ঐতিহাসিকভাবে ব্যর্থ হয়ে যাচ্ছেন, বা হলে যদি এটা হয়ে থাকে তাহলে কেন? আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আজকে যেহেতু আমার জিটিভিতে প্রথম দিন, জিটিভির দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনার মধ্যে দিয়ে। প্রথম আপনার। জি। তো এখন আপনি প্রথমে যে শিক্ষার্থী প্রতিনিধিদের কথা বললেন, দেখুন তারা তো আর এনসিপি সংশ্লিষ্ট নয়, তো সেই ব্যাপারে আমার কমেন্ট করা উচিত হবে না। তবে তাদের বিরুদ্ধে যেমনটা স্যার বলেছেন, তাদের বিরুদ্ধে যদি অভিযোগগুলো আজকে দেখেছি আমি, দুদক তাদের বিরুদ্ধে তদন্ত করবে। তো দুদক যদি তাদের বিরুদ্ধে তদন্ত করে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো প্রমাণিত হিসেবে যদি তারা পায়, তবে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। ইভন আমরা যে এনসিপির কথা একজনের কথা আপনি বলেছেন যে আমাদের একজন যুগ্ম সদস্য সচিবের ব্যাপারে বিস্তর অভিযোগ এসেছে, অভিযোগের প্রেক্ষিতে আমরা একইভাবে আমরা একটা শৃঙ্খলা কমিটি গঠন করেছি এবং সেই শৃঙ্খলা কমিটি থেকে সেখানে তাকে শোকজ করানো হয়েছে এবং শোকজ করার পাশাপাশি তাকে দল থেকে সাময়িকভাবে অব্যাহতিও দেওয়া হয়েছে। দলের তদন্তের যে স্বার্থে তদন্তটা যাতে একদম পিসফুল উপায়ে করা যায় এবং তদন্ত যাতে সুষ্ঠু হয়। এখন এই জায়গা থেকে তো আমাদের যে আপনারা দলীয়ভাবে তদন্ত করবেন এবং যে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে যদি তদন্ত প্রমাণ সেক্ষেত্রে তার যে প্রমাণ পান আপনারা, তাহলে তার যে সাময়িক অব্যাহতিটা সেটা আমরা একদম চিরস্থায়ীতে আমরা রূপান্তর করব। তবে এর পাশাপাশি আরো একটা কথা আপনাকে বলে রাখি, আমরা এই ধরনের অভিযোগ যদি কখনো আগামীতে আসেও, আমরা শুধুমাত্র যে সাংগঠনিক প্রসেসে আগাবো তা না, আমি স্যারের সাথে সম্পূর্ণ একমত। সেক্ষেত্রে যদি আমরা বর্তমান যে এক্সিস্টিং জুডিশিয়ারি আছে সেই প্রসেসে যদি আমাদেরকে কোনো আমাদের হেল্পের প্রয়োজন হয়, আমরা সেই জিনিসটা করব, আমরা ফ্যাসিলিটেট করব যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসবে। কারণ ইকোনমিক ট্রান্সপারেন্সি এটা মেনটেন করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনীতিতে যখনই ক্ষমতার পালাবদল হয়েছে, তখন মানুষজন মনে করে যে এইটা আসলে তাদের যে আরেকটা পলিটিক্যাল ইকোনমির চিন্তা, যে তারা সব ইকোনমিক বেনিফিট নিয়ে চিন্তা করে। যে সকল জায়গায় এখন দেখতে পারবেন যে বিভিন্ন জায়গায় হাট বাজার, এমনকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি থেকে শুরু করে যতগুলো কমিটি আছে এগুলো দখল হচ্ছে, বেদখল হচ্ছে। তো এটার কারণটা হচ্ছে ক্ষমতার এই যে পালাবদল, এবং কি অভ্যুত্থানটাকে অনেকে ক্ষমতার পালাবদল হিসেবে দেখছে, এই কারণে যাতে করে তাদের অর্থনৈতিক যে সুবিধা সেগুলো আদায় করতে পারে। এখন অভ্যুত্থান তো শুধুমাত্র কোনো ক্ষমতার পালাবদল না, অভ্যুত্থান যখন হয়েছে এটা তো আর স্বাভাবিক নিয়মতান্ত্রিক যে নির্বাচন বলে, নির্বাচন করে তো আর এই আওয়ামী ফ্যাসিবাদী সরকারকে হটানো হয়নি। তাহলে জনগণ যে এতগুলো মানুষ যে রক্ত দিল, প্রাণ দিল, তার তো একটা ভ্যালু আছে, তারা একটা কোয়ালিটেটিভ চেঞ্জেস চেয়েছে। তো সেটার অনেকেই মনে করে যে এটা শুধুমাত্র রেজিম চেঞ্জিং ব্যাপার, এটা শুধু রেজিম চেঞ্জ না, মানুষের যে পিপলের যে ভয়েস আছে, তারা চায় ইকোনমিক ট্রান্সপারেন্সি, তারা চায় ধরেন গ্রামের একদম প্রত্যন্ত অঞ্চলের একজন কৃষক তিনি কি চায়, তিনি চায় যে সেই ইকোনমিক ট্রান্সপারেন্সির জায়গায় আমরা আসি, যেটা আমাদের অলরেডি ডক্টর আসিফ বললেন যে ট্রান্সপারেন্সি সব জায়গাতেই দরকার, এবং সেখানে কিন্তু উনি রাজনৈতিক দলগুলো ট্রান্সপারেন্সির কথাও বলেছেন। এখন একটা বিষয় হচ্ছে যে ইলেকশন কমিশন বিষয়ক যে ইলেকশন রিফর্মের জন্য যে কমিশন, সেখান থেকে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে সেখানে দলগুলোর মধ্যে ডেমোক্রেটিক প্র্যাকটিসের কথা বলা হয়েছে, সেখানে দলের ভেতরে যে আয় ব্যয়ের হিসাব সেটা জমা দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু আমরা দেখছি যে আপনারা তাদেরকে ডিটেল অডিট কি দেবেন, আপনারা আমাদেরকে গণমাধ্যমকে মিনিমাম ইনফরমেশনটুকু দিতে পারছেন না যে আপনাদেরকে কে টাকা দিয়েছে। শুধু আমরা ধনী শব্দটুকু শুনেছি। আমরা আপনাদের নেতার একজনের শুনলাম জামাত নেতার কাছ থেকে তিনি একটি গাড়ি পেয়েছেন, একজন ব্যবসায়ীর কাছ থেকে, জামাতপন্থী ব্যবসায়ীর কাছ থেকে গাড়ি পেয়েছেন। তো এই বিষয়গুলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনারা ওভারঅল ন্যাশনাল ইকোনমিক ট্রান্সপারেন্সির কথা বলছেন, কিন্তু মিনিমাম জাস্ট দলের জায়গাতেই যখন আপনি ট্রান্সপারেন্সি নিশ্চিত করতে পারছেন না, তখন ওই দাবিটা সামনে কিভাবে রাখবেন? যে আমরা যখন জাতীয় নাগরিক কমিটি ছিলাম, তখন আমরা, এখন তো পার্টি হয়েছি, নাগরিক কমিটি থাকা অবস্থায় কিন্তু আমরা আমাদের সাংগঠনিক যে ব্যয়ভার সেগুলো কীভাবে আমরা বহন করি সেগুলো আমরা মিডিয়াতে বারবার বলেছি, এখনও বলি। এখন পর্যন্ত ইভেন দলীয় রেজুলেশন, আমি যে আপনার এখানে টকশো করি সেখানেও কিন্তু একটা 50% হাফ অফ দিস আমি যে অনারারিয়াম পাবো সেটা কিন্তু আমাকে দলীয় ফান্ডে দেওয়া লাগে। এছাড়াও আমাদের প্রত্যেকটি সদস্যর রেজুলেশন বাই রেজুলেশন প্রত্যেকটি সদস্যকে মাসিক 5,000 টাকা করে দলীয় ফান্ডে চাঁদা জমা দিতে হয় প্রত্যেকটি সদস্য। মানে আপনার সদস্য যারা হবে তাদের সবাইকে দিতে হবে? সদস্য বলতে হচ্ছে যারা কেন্দ্রীয় যে কমিটির মেম্বার আছে তাদের কথা বলছি। এছাড়াও আমাদের সামনে তার মানে 5,000 টাকা দেওয়ার সামর্থ্য মাসে যাদের নেই তারা আপনাদের রাজনীতি করতে পারবে না, ব্যাপারটা মোটেও এরকম না, আপনি হয়তো অন্যভাবে নিচ্ছেন বিষয়টাকে। আমরা বলছি যে এটা একটা বেয়ার মিনিমাম, যেটা হচ্ছে কেন্দ্রীয় সদস্য যারা তারা দিচ্ছে। আবার যারা ধরেন আমি এক দুজন ফর্ম ছাড়বে, আগামীতে আমাদের একটা ক্যাম্পেইন দেখতে পাবেন, সেটা হচ্ছে আমাদের সদস্য সংগ্রহ ফর্ম। সদস্য সংগ্রহ ফর্মের ক্ষেত্রেও আমরা কিছু ফি নির্ধারণ করেছি। কেউ চাইলে সেটি 10 টাকা দিয়ে কিনতে পারবে, কেউ চাইলে 100 টাকা দিয়ে কিনতে পারবে। তবে আমরা মিনিমাম নির্ধারণ করেছিলাম 100 টাকা, বাট এখন দেখা যাচ্ছে যে অনেক জায়গায় হয়তো অনেকে 100 টাকা ফর্ম কিনতে পারবেন না, যে কিনতে পারবে না সে 10 টাকা দিয়ে ফর্ম কিনবে। এভাবে
পুরো বাংলাদেশের এটা একটা সময় আবুল হাশিম আমাদের যিনি আমরা যাদেরকে মনে করি আমাদের স্বাধীনতা সংগ্রাম যে আন্দোলনগুলো সেগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তিনিও এই ধরনের একটা মডেল দেখিয়ে গিয়েছেন কিভাবে একটি সংগঠনকে একদম তৃণমূল পর্যন্ত মানুষের যে আর্থিক অনুদান সেটা দিয়ে কীভাবে একটা সংগঠন পরিচালনা করা যায়। তো সেই মডেলটাকে বিবেচনা করে আমরাও চিন্তা করেছি সেটা কি শুরু থেকে আপনারা বিবেচনা করতে পারতেন না? এই সমালোচনাগুলো যে আসলো তারপর এটা তো শুরুই, আপনি যখন বলছেন নাগরিক পার্টি শুরু হয়েছে কয়েকদিন আগে, এটা তো শুরুই না, একদম শুরু। আপনি তো এই অল্প সময়ে শুরুর এই অল্প সময়ে যে দৃষ্টান্তগুলো দেখালেন সেটা কতটুকু আপনাদের আসলে হেল্প করলো? একটা জিনিস হচ্ছে আপনার যার ব্যাপারে আপনি বলেছেন যে যেখানে ইকোনমিক ট্রান্সপারেন্সির অভাব দেখা দিয়েছে সেখানে তো আমরা একদম তড়িৎ গতিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবং আমরা যে সিদ্ধান্ত নিয়েছি এটা ইভেন অনেক ক্ষেত্রে দেখা যাবে যে বর্তমান বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল যারা আছে, বিএনপি বলেন, জামাত বলেন, তারাও কিন্তু এই ধরনের উদাহরণ দেখাতে পারেনি। যেমন আমরা এরকম অনেকেরই দেখি, ধরেন বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে, সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে, কিন্তু এখন অনেক জায়গায় দেখা যায় উনি টকশো করে বেড়াচ্ছেন, এরকমও তো দেখা যায়, আমরা দেখতে পেয়েছি। কিন্তু আমরা যার ব্যাপারে এই ধরনের অভিযোগ এসেছে তাকে আমরা তদন্তের সাথে সাময়িক অব্যাহতি দিয়েছি এবং সে তদন্ত চলছে, ফলে আমাদের জায়গা থেকে এখানে কোনো ঘাটতি নেই। তার উপর আমাদের যে খাতগুলো সেগুলো তো আমরা আপনাকে বলেছি যে আমরা প্রত্যেকটি সদস্য আমাদের একদম তৃণমূলের কোনো একটা ওয়ার্ডের যিনি সদস্য হচ্ছেন, মেম্বার হচ্ছেন, তিনিও সদস্য ফরমের যে উল্লেখিত যে টাকা সেটি দিয়ে অনুদানটা আমরা দলের প্রতি সাংগঠনিক অনুদান দিয়ে দেন হচ্ছে তিনি সদস্য হচ্ছেন, ফলে এভাবেই আমরা মডেলটাকে সাজাচ্ছি।